আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জয়সওয়াল। এর আগে দুপুরে হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানোর কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা ভারত সরকারকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিদায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল আয়েক শেখ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে শেখ জানান, 1972 সাল থেকে বাংলাদেশের দারিদ্র্য হ্রাস, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতিতে $45 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। শেখ প্রধান উপদেষ্টাকে জানান, সম্প্রতি চট্টগ্রাম শহরের স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন উন্নতির পাশাপাশি জলবায়ু এবং পরিবেশগত স্থিতিশীলতা তৈরিতে প্রায় $1.2 বিলিয়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতিও দেন শেখ। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে £4 বিলিয়ন আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে £390 কোটি সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে 1,974 কোটি 30 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 331 কোটি 32 লাখ টাকা। এছাড়া মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত একনেকে অনুমোদন পেয়েছে। বিকেলে রাজধানী শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাপেক্সের সক্ষমতা কমানো হয়েছিল, অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন না করে এলএনজির আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। মার্চের আগেই সংশোধিত বাজেট ঘোষণার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। তাড়াতাড়ি ছোট ছোট প্রকল্প যেগুলো মানুষের সত্যিকার কাজে লাগে এবং স্থানীয়ভাবে কাজে লাগে, সেগুলোকে জনগণের সম্পৃক্ততা দিয়ে আরও এ ধরনের প্রকল্প আনা যায় কিনা। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? দরকার হতো, কিন্তু নিজেদের যে গ্যাস আছে ওগুলোকে তো আরও বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিত ছিল। বাপেক্সের যদি সক্ষমতার অভাব আছে, তাহলে বাপেক্সকে আরও শক্তিশালী করার দরকার ছিল। ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দায়িত্বশীল জায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, উগ্রবাদ মোকাবিলা ও প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
বিএনপির দীর্ঘ সময় রাজপথের আন্দোলন ও ত্যাগেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। দেশের জনগণ অনেক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ নির্বাচন চায়, বাজার দর সহনীয় পর্যায়ে রাখা, জনগণের নিরাপত্তা সহ নানা প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তিনি। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা কাগজটা তৈরি করেছি, সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই যিনি বলেছেন আমাদের পার্লামেন্ট একটা, পার্লামেন্ট যদি দুইটা হয়, দুই কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। তবে সীমান্তে দুর্নীতির অভিযোগের কথা এড়িয়ে যান তিনি। জানান, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা পুনর্তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোববার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পরই বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 মাসে না, এই এত বছরের অ্যাকোমোডেশন, এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000 হইলে হয়তো এটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা, যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হইতে, এটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত পরিবারদের সদস্যদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তারা দুষ্কৃতিকারী, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সহ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 14 গ্রামের বাতিসা এলাকায় আব্দুল হাই কানু নামে ওই ব্যক্তি আগস্টের গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার নিজ এলাকায় ফিরলে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে আবারও এলাকা ছাড়তে বাধ্য করে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার
কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী জানান, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সেই সাথে যারা ইভিএম ব্যবস্থার প্রবর্তক তাদের বিচার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। বিগত 15 বছরে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান বদিউল আলম মজুমদার। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়া উচিত, শুধু তাই নয়, 2 থেকে 7 বছরের কারাদণ্ড অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা নেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমান সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি বক্তব্যের জেরে এমন মন্তব্য করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি জাতীয় সরকারও গঠন করবে, আর সংস্কার কমিশন প্রধানদের বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। এছাড়াও যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এ সময় বৈঠক শেষে এনডিএম ও গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচনের সময় ক্ষেপণের কোনো প্রয়োজনীয়তা নেই। সরকারের এখনই প্রয়োজন কি উপায়ে কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোড ম্যাপ প্রদান করা। ওনারা কে কি বলছেন, কারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কারা দেখতে পাচ্ছেন না, এটা ওনাদের সমস্যা। যারা কথা বলছেন ওনারা জনগণের কাছে দায়বদ্ধতা নাই। একমাত্র নির্বাচিত সরকারের জনগণকে দায়বদ্ধ থাকবে। যারা দায়বদ্ধ থাকবে না তারা কে কি ভাবছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সময় ক্ষেপণের কোনো প্রয়োজন নেই নির্বাচনের জন্য। নির্বাচন প্রথমত দরকার, কারণ কোনো সরকার কোনো বড় ডিসিশন নিতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া। আর দ্বিতীয়ত দরকার, কারণ সব আন্দোলনই কিন্তু ছিল জনগণের হাতে তাদের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য। সকালে পৃথক এক কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাতের আধারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ তা মেনে নিবে না। সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন, সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইন সঙ্গত না হয়, আর আইন সঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে, মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কয়েকজন উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদও জানান বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত কখনোই চাঁদাবাজি দুর্নীতির সঙ্গে জড়িত নয় দাবি করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রংপুরের পাগলাপীর বাজারে এক পথসভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগের ষড়যন্ত্রের দল আখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, 15.5 বছরে বাংলাদেশকে শোষণ করেছে আওয়ামী লীগ। তারা বিচার বিভাগ তছনছ এবং সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, কিন্তু দেশের মানুষ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।
সমর্থন দিবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজি করব না, এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না। আমরা দখল বাণিজ্য করি না, এখনো করছি না, আগামীতেও করব না এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেব না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তার সহকর্মীরা স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান উপদেষ্টা। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ওনার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কুমিল্লায় যারা মুক্তিযোদ্ধাকে অসম্মান করেছে তারা ফ্যাসিস্টদের দোসর। তারা ফ্যাসিস্ট ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জেলা কমিটির উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবিতে গণসংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাকি বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বিজেপির সহায়তা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। সাকি বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এ সময় গণসংহতি আন্দোলন সিলেটের সংগঠক নিগাদ সাদিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 1.5 মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী 22 ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $2,42,80,000। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে এই রিজার্ভ বাড়ছে। চলতি মাসের 22 দিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সেই সাথে বিভিন্ন উৎস থেকে প্রতিদিনই ডলার যোগ হওয়ায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ঢাকায় শুরু হলো 5 দিনব্যাপী আবাসন মেলা 2024। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত এই মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। সোমবার মেলার উদ্বোধন করেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর সিদ্দিকুর রহমান। আয়োজকরা জানান, এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। এবছর মেলায় 220টি স্টল রয়েছে। এই মেলায় 5টি গোল্ড স্পন্সর, 18টি কো স্পন্সর, 18টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও 10টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে। মেলায় প্রবেশের সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য 50 টাকা আর মাল্টিপল এন্ট্রি টিকেটের মূল্য ধরা হয়েছে 100 টাকা। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক EBL ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম শীর্ষক একটি উদ্বোধনী উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রোগ্রামের লক্ষ্য হল বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটির ক্ষমতায়ন এবং উৎসাহ প্রদান। আজ রাজধানীতে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে EBL ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রামটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং EBL ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার
নতুন এই প্রোগ্রামটির মূলে রয়েছে যুব সম্প্রদায়কে উৎসাহিত করার মাধ্যমে বৈশ্বিক ফ্রিল্যান্স অর্থনীতিতে সফলতা অর্জন। অনুষ্ঠানে 4 জন ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরা হলেন আনিক মাহমুদ, তানভীর সুরুজ জুনায়েদ, আমান জুনু এবং ফারজুক আহমেদ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।